আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কিছুক্ষণের মধ্যে লন্ডনে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা খালেদা জিয়াকে বহনকারী বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে কামাল উদ্দিন। এর আগে বাংলাদেশ সময় ভোর ৬টায় কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে ২.৫ ঘণ্টা বিরতির পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্সটি। Airport is always open. দর্শক, এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরওয়ার হোসেন। সরওয়ার বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরের নেতাকর্মীদের কি অবস্থা, কি বলছেন তারা, জানাবেন। যেমনটি বলছিলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটি কয়েক ঘন্টার মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। সেটি হয়তো টার্মিনাল 4-এ অবতরণ করতে পারে এবং তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান সহ যে পরিবারের সদস্যরা, এবং সাথে থাকবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল হোসেন। আমার আশেপাশে দেখছেন বিএনপি নেতা কর্মীরা ভিড় করেছেন ভিতর টার্মিনাল 4-এ। তারা সকলে চিন্তা করছেন এক নজর তাকে দেখার জন্য, এবং তাদের সকলের প্রত্যাশা হচ্ছে যে বেগম জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে যান। আমরা শুধু জাস্ট কয়েকজনের সাথে কথা বলবো। আপনি কেন এসেছেন আজকে এখানে? আমরা মূলত এখানে আসছি বেগম খালেদা জিয়াকে রিসিভ করার জন্য, যাতে উনি সুস্থভাবে সুন্দরভাবে এসে পৌঁছাইতে পারেন আমাদের মাঝে, এবং আমরা যাতে ওনাকে সুন্দরভাবে টেক কেয়ার করতে পারি। ওনার সুস্থতার শুভকামনা রইল। শুনলেন যে নেতা কর্মীরা আসলে এসেছেন, যদিও হয়তো বা তারা এক নজর নাও দেখতে পারে, কিন্তু তারপরেও তারা আশা করছেন যে তারা হয়তো বা দেখতে পাবে, এবং তাদের সকলের প্রত্যাশা হচ্ছে বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন এবং দেশে ফিরে দেশকে আবার গণতন্ত্রের পথে নেতৃত্ব দিবেন। এবং একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে বেগম জিয়া একটু টার্মিনাল 4-এ নামার পর তিনি বিশেষ ব্যবস্থা অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী লন্ডন ক্লিনিক, যেটি এখান থেকে প্রায় 16 মাইল দূরে, সেখানে চলে যেতে পারেন এবং সেখানে ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেবে তিনি কি ক্লিনিকে চিকিৎসা নেবেন নাকি তার বড় ছেলে তারেক রহমানের পাশে থাকবেন। সেটি আমরা জানবো তিনি এখানে আসার পর, এবং তার পরীক্ষা নিরীক্ষার পর আমরা সে সংক্রান্ত আপডেটও আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ফাহমিদা। ধন্যবাদ আপনাকে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তি তর্ক তুলে ধরেন। তারা বলেন, এই মামলায় জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো। রাজধানীর লালবাগ, ভাসানটেক, যাত্রাবাড়ি সহ একাধিক থানায় দায়ের করা হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 7 জনকে। বুধবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে নতুন এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা জুলাই বিপ্লব দমনে ভূমিকা রেখেছেন। আসসালামু আলাইকুম।
ঢাকার বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে বিভিন্ন থানায় মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে উপস্থাপন করেন এবং তারা এজাহারনামী আসামি এই মামলার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তার নিকট স্পষ্ট হওয়ার কারণে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে। বিগত মামলাগুলোর মতো ইতিপূর্বে 10টা মামলায় গ্রেফতার দেখিয়েছে। অভিযুক্ত হবে দেখে একটা মানুষকে এইভাবে ফিজিক্যালি টর্চার বা এই অসুস্থতার বিষয়ে বিবেচনা না করা হতে পারে না। ওনার বিরুদ্ধে তো এখনো কোনো চার্জশিট আসে নাই। দিল্লিতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম বলছে, হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলেও নিশ্চিত করে সূত্রটি। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। শিশু ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোয় দিল্লির সিদ্ধান্তকে বাংলাদেশের মানুষ ইতিবাচক হিসেবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেখা করে তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো। মহা অভ্যুত্থানের যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। কমছে না চালের দাম। মিনিকেট ও নাজিরশাল চাল কেজি প্রতি 4 থেকে 5 টাকা বাড়তি। চালের দাম নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। বিক্রেতারা বলছেন, ধান ব্যবসায়ী ও আড়তদারদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। চালের বাজারে সমস্যার স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বললেন, যারা সাময়িক মজুতদারি করে দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আজ থেকে শুরু হয়েছে ভর্তুকি মূল্যে টিসিবির চাল, চিনি ও ভোজ্য তেল বিক্রি। আতিকা রহমানের রিপোর্ট। গত 1 মাস ধরে থেমে থেমে বাড়ছে চালের দাম। বাজারে চাল সরবরাহে ঘাটতি না থাকলেও বাড়তি দামের কারণে ক্রেতা কমে গেছে। বেড়েছে মোটা চাল সহ সব ধরনের চালের দাম। কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 4 থেকে 5 টাকা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বলছেন, বাধ্য হচ্ছেন পরিমাণে কম কিনতে। চালের দাম তো অনেক বেশি, আমাদের তো সমস্যা হয়। এত দাম থাকলে তো গরিব মানুষের খাইতে চলতে কষ্ট হয়। খুচরা বাজারে আমরা কিনছি, চাউল কিনছি 3500 টাকা, এক বস্তা যখন 500 বাড়তি, কিভাবে কিনবে? বিক্রেতারা বলছেন, আরও তো পাইকারি বাজারে দাম বৃদ্ধি, তাই বাধ্য হয়ে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছেন। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দাম কমবে না। 2 সপ্তাহ আগে কত বেচতাম 75 টাকা কেজি, আর বর্তমানে আমরা কিনে আনছি 78 থেকে 80 টাকা। এভাবে সব প্রকার চালের দাম বেশি বেশি করে বাড়ছে। সবচেয়ে দাম বাড়ছে সিন্ডিকেট করছে কোম্পানিরা। ধান ব্যবসায়ী যে ওদের সিন্ডিকেট হতে পারে। ধান যারা মজুত করে রাখছে, দেখা যায় অনেক জায়গায় ধান মজুত করছে। এদিকে বরিশালে চালের বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশাল পাইকারি চালের বাজার ফরিয়াপট্টিতে আড়ত মালিকদের অতিরিক্ত চাল মজুত করা, চালান রসিদের বিষয়ে সতর্ক করা হয়। তারা যে দামে বিক্রি করছে সেই তালিকার সাথে হাউসারের মিল নেই। আজকে তাদেরকে
আমরা সতর্ক করেছি এবং আগামীকালকে তাদেরকে নিয়ে আমরা সভা করব। তেজগাঁওয়ে বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যবহার করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বললেন, চালের মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালের বাজারে একটা সমস্যা তৈরি হয়েছে। নাজিরশাইল এবং মিনিকেট এই দুটো চালের দাম বেশ বৃদ্ধি পেয়েছে। এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে। উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের মেয়াদে টিসিবি পণ্য বিক্রয়ে অনেক অনিয়ম হয়েছে। এখন যাচাই বাছাই করে স্মার্ট কার্ড দেয়া ও পণ্য ক্রয়ে আরও স্বচ্ছতা আনা হবে। যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে, এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে সমস্যাটাকে স্বীকার করে নেওয়া, নিয়ে এটাকে সংশোধনের যে ব্যবস্থামূলক উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান উদ্যোগ হচ্ছে যে এটাকে ডিজিটাইজ করা। তিনি বলেন, ডলার সংকট নেই, তাই পণ্য আমদানিতে সমস্যা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি সমন্বিতভাবে কাজ করছে। রমজানে পণ্য সরবরাহ ও দামে সমস্যা হবে না। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত হয়েছে। বিচার প্রার্থীরা সেখানে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফারাবি, বিচার প্রার্থীদের শাহবাগ মোড় অবরোধ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ফাহমিদা, আমি রয়েছে এই মুহূর্তে শাহবাগ মোড়ের কিছুটা দূরে, অর্থাৎ শাহবাগ থানার সামনে। এখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, যারা এখানে আন্দোলনরত ছিলেন, যারা শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত তারা যেতে চাচ্ছিলেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত তারা যেতে চাচ্ছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন এবং তার সঙ্গে দেখা করার কথা রয়েছে। এবং তাদের যে দাবি রয়েছে যে বিডিআর যেই প্রথমত হচ্ছে তাদের যে দাবি, বিডিআর নামটাই পুনর্বহাল করতে হবে এবং বিজিবি নামটাকে পরিবর্তন করতে হবে। অন্যদিকে যারা নির্দোষ রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে আসলে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এটা অবৈধভাবে হয়েছে, অ্যান্ড এইটার একটা সমাধান তারা চান। অন্যদিকে যারা এখনও 16 বছর ধরে, দীর্ঘ 16 বছর ধরে যারা কারাবন্দী, তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি চাচ্ছেন। সেই সাথে যে 57 জন সেনা অফিসার এবং 10 জন বিডিআর সদস্য যে নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই বিষয়ে তারা প্রতিকার চাচ্ছেন এবং তারা সেই হত্যাকাণ্ডগুলোর বিচারও চাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে তারা শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সেই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন এবং তারা বিজিবির নাম বদলে বিডিআর নামটা আবারও পুনর্বহালের দাবি করেছেন। ফাহমিদা, এই ছিল শাহবাগ থেকে আমাকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এক সপ্তাহে 2 দফা ভূমিকম্প নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। তবে তারা বলছে মাঝারি মাত্রার এসব ভূমিকম্প বড় ভূমিকম্পের ঝুঁকি কমায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে ভূমিকম্প প্রবণ এলাকায় ভবন নির্মাণ কোড মেনে চলা জরুরি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার সকাল 7:05 কেঁপে উঠল সারা দেশ। প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানায়, এর উৎপত্তিস্থল নেপালের লবুচে থেকে 93 কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.1। এর আগে 3 জানুয়ারিও দেশে ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহে 2 বার ভূমিকম্প নিয়ে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। আমাদের বাংলাদেশের পূর্বাংশে কিছু জায়গা আছে লকড অবস্থায়, অর্থাৎ এই যে মুখোমুখি আটকে আছে অনেক বছর যাবত। এই সিলেট থেকে টেকনাফ আরেকটু পরে এই জায়গাটার মধ্যে একটা লকড জোন তৈরি হয়েছে, যেটা হঠাৎ করে জাম করলে বা এই ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করে যদি রিলিজ করে, তাহলে একটা বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত হতে পারে। এইটা একটা বিষয়। তবে এটা নিশ্চিত করে বলা যায় না যে এটা আগামী দিন হবে, পরশু দিন হবে, বা আগামী 1 বছর হবে, 5 বছর হবে। এটা সবসময় অনিশ্চয়তা থাকে। তবে বড় ভূমিকম্পের ঝুঁকি এড়াতে এ ধরনের হালকা মানের ভূমিকম্প ইতিবাচক। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে, তখন ভূমিকম্পের চাপ সৃষ্টি হয়। হালকা ভূমিকম্প অল্প অল্প করে সেই চাপ কমিয়ে ফেলে। যদি ছোট ছোট মাত্রার আর্থকুয়েক বারবার সংঘটিত হয়, তাহলে সঞ্চিত যে পটেনশিয়াল এনার্জি,
যেটা এই প্লেট মুভমেন্টের কারণে হয়, সেটা আস্তে আস্তে কিছুটা রিলিজ হয়ে যায়। এটা হলো বড় আর্থকুয়েক সংঘটিত হওয়ার ক্ষেত্রে কিছুটা এনার্জি রিলিজ হয়ে গেল। বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত হলে তাহলে সেটা 1 থেকে 2 না, 1 থেকে 10 গুণ বেড়ে যায়, 10-এরটা 100 গুণ বেড়ে যায়, 100-টা 1000 গুণ বেড়ে যায়। তাহলে যদি আপনি 5 মাত্রার 4 মাত্রার অসংখ্য আর্থকুয়েক সংঘটিত হতে হবে যদি 7 মাত্রার বা 8 মাত্রার একটা বড় আর্থকুয়েকের পুরো এনার্জিটা রিলিজ করে দিতে হয়। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট থেকে নেত্রকোনা পর্যন্ত একটি ল্যান্ডফল্ট রয়েছে। ভূমিকম্প হলে এসব এলাকায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা। কয়েকদিন বিরতির পর আজ থেকে সারা দেশে বেড়েছে শীত। এজন্য কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। ভোর থেকে সারা দেশে পড়ছে ঘন কুয়াশা, হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা 6 দিন। সেই সঙ্গে ঢাকায় আজ দিনভর শীত অনুভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার খুলনা ও চট্টগ্রাম ছাড়া সব জায়গায় শীতের মাত্রা বেশি থাকবে। এই 2 বিভাগ ছাড়া বাকিগুলোতে আজ সূর্যের দেখা মিলতে নাও পারে। আর বৃহস্পতিবার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে, এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অনেকটা বেড়ে যাবে। আর আগামী 2-3 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। এরকম কুয়াশা থাকার সম্ভাবনা আছে আগামী 2-3 দিন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক জেলের জালে উঠে এসেছে একটি মর্টার শেল। মঙ্গলবার উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে এটি সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা এখনো জানা যায়নি। প্রতিদিনের মতো শিকলবাহা খালে জাল নিয়ে মাছ ধরতে যান স্থানীয় জেলে মাহবুব আলম। মঙ্গলবার বিকেলেও তিনি একইভাবে খালে জাল ফেলেন। ওই সময় জাল টেনে লোহার বর্জ্য সদৃশ্য বস্তুটি তুলে আনেন। পরে সেটি বিক্রি করতে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, জেলের জালে আটকা পড়া মর্টার শেলটি 120 মিলিমিটারের মতো। বিশেষজ্ঞ টিম এটি পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানানোর কথাও জানান তিনি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। উত্তরাঞ্চলে প্রথমবারের মতো চালু হয়েছে মধু প্রসেসিং প্ল্যান্ট। এতে করে উত্তরের জেলাগুলোতে উৎপাদিত মধু প্রসেসিং করে বাজারজাত করতে পারবে চাষিরা। দীর্ঘদিন মৌ চাষিদের দাবির প্রেক্ষিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন এই প্রকল্প বাস্তবায়ন করে। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সরিষার ক্ষেত, তার পাশে মৌ খামারিদের মৌ বক্স, যার মাধ্যমে সরিষা ফুল থেকে উৎপাদন করা হচ্ছে মধু। এ চিত্র উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানের। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে গেল 10 বছরে সরিষা মৌসুমে প্রায় 180 থেকে 200 মেট্রিক টন মধু উৎপাদন হয়েছে, যার স্থানীয় বাজার মূল্য 4 থেকে 5 কোটি টাকা। তবে মধু প্রসেসিং প্ল্যান্ট না থাকায় ভোগান্তিতে পড়তেন স্থানীয় মধু চাষিরা। সম্প্রতি উপজেলায় স্থাপন করা হয়েছে মধু প্রসেসিং প্ল্যান্ট, যার মাধ্যমে প্রতিদিন প্রায় 1 মেট্রিক টন মধু প্রসেসিং করা সম্ভব হবে। এতে খুব কম খরচে মধু প্রসেসিং করতে পারবে চাষিরা। দীর্ঘদিন প্রায় 12 বছর যাবৎ এটার অপেক্ষায় ছিল। তো আসলে এটা স্বপ্ন পূরণের মতো। ভালো সাড়া পাচ্ছি এবং ম্যাক্সিমাম মৌ খামারিরা এখন এখানে এসে মধু প্রসেসিং করতেছেন। এই লাহিড়ী মনপুর প্রসেসিং প্ল্যান হয়েছে, এখান থেকে আমি মধু প্রসেস করব এবং ভালো মধু সবাইকে দিতে পারবো। আগের মধুর চেয়ে এই প্রসেসিং মোটিভটা অনেক ভালো। আরও এরকম 2-4টা মধুর প্রসেসিং প্ল্যান্ট বসালে আমাদের চাষিদের জন্য অনেক সুবিধা হইতো। মধুগুলো এখন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে প্রসেসিং করে এনে আমরা বিক্রি করি। ফসলি মাঠে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির আওতায় সরিষা প্রদর্শনী, মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় মধু প্রসেসিং প্ল্যান্টের বিষয়ে প্রচারণা চালায় উপজেলা কৃষি বিভাগ। জমি প্রতি বছর কমে যাচ্ছে, অল্প থেকে বেশি উৎপাদন করতে হবে। খুব সহজভাবে কম খরচে এবং কম সময় যে ফসলটা আমরা পাই সেটা হচ্ছে সরিষা। অনেক সময় দেখা যায় যে মধুতে পানি থাকার কারণে তারা প্রাইসটা কম পায়,
তো রিফাইনারি প্ল্যান্টে ইউজ করার পর মধুটা কনডেন্স হবে বিভিন্ন কোম্পানির, তাদের সঙ্গে তাদের যে মার্কেট লিঙ্কেজটা সেটাও ভালো হবে। 2022 সালে জাইকার অর্থায়নে প্ল্যান্টের ভবন নির্মাণ শেষ হয়েছে, ব্যয় হয়েছে 46 লাখ টাকা। ইমরুল কায়েস, RTV। ফুটওয়্যার ফ্যাশনকে মাথায় রেখে 30 বছর আগে যাত্রা শুরু হয় ওয়াকারুর। আফ্রিকা ও সাউথ ইস্ট এশিয়ার পর ওয়াকারুর সকল প্রোডাক্ট এখন পাওয়া যাবে বাংলাদেশেও। জনপ্রিয় অভিনেতা আরফিন নিশোর সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে ওয়াকারুর পার্টনারশিপ আধুনিকতা ও তারুণ্যের প্রতীক হয়ে উঠবে বলে মনে করছেন সবাই। 2012 সাল থেকে বিগত 30 বছর বিভিন্ন স্টাইলের ফুটওয়্যার নিয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে ওয়াকারু, যা সকল শ্রেণীর মানুষের নাগালের ভেতরেও। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে 2900 একরেরও বেশি এলাকা জুড়ে। আগুনে ভস্মীভূত হয়েছে বহু ঘরবাড়ি ও গাড়ি। এছাড়া 13,000 ভবন আগুনের হুমকির মুখে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। জানা গেছে স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে আগুনের সূত্রপাত হয়। ঘন্টায় 50 মাইল গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় দাবানল আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিদেশি 2 পর্যটক সহ 3 জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর পার্থের রটনেস্ট দ্বীপের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এই সময় বিমানটি 6 জন পর্যটক বহন করছিল। বেঁচে থাকা অন্য 3 পর্যটক আহত হয়েছে। নিহত 2 পর্যটক সুইজারল্যান্ড ও ডেনমার্কের নাগরিক। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বিপিএলের সিলেট পর্বে আজ একদিনের বিরতি। কাল দুপুরে ফরচুন বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, সন্ধ্যায় চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এদিকে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। 5 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে সোহানের দল। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে ফরচুন বরিশাল। 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে 3 নম্বরে খুলনা। সমান ম্যাচ খেলা চট্টগ্রামের নামের পাশে 2 পয়েন্ট, টেবিলে 4 নম্বরে আছে তারা। 4 ম্যাচ খেলা দুর্বার রাজশাহী 2 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 5 নম্বরে। 4 ম্যাচ খেলা পয়েন্ট শূন্য ঢাকা টেবিলের 6 নম্বরে অবস্থান করছে। আর 3 ম্যাচ খেলা সিলেট কোনো পয়েন্ট না পেয়ে আছে টেবিলের তলানিতে। ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে লিভারপুল। টটেনহামের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। শক্তিশালী টটেনহামের বিপক্ষে মাঠে নামার আগে ফেভারিট হিসেবেই মাঠে নামবে লিভারপুল। লিগে দুর্দান্ত ফর্মে আছে ক্লাবটি। সেই সাথে লিগে নিজেদের সবশেষ 5 ম্যাচে হারের দেখা নেই ইংলিশ জায়ান্টদের। টটেনহামের বিপক্ষে মুখোমুখি 5 দেখায় 4টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। এই ম্যাচে আগে লিভারপুলের ডেরায় নেই বড় কোনো ইনজুরি, তবে টটেনহামের মূল একাদশে একাধিক ফুটবলের ইনজুরি স্বাগতিকদের ভাবনার বড় কারণ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।